আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফেরদৌসী পারভিন। আজকে একাদশ শ্রেণীর কোষ রসায়ন তৃতীয় অধ্যায় বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোষ রসায়ন কি, কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। তো আসো আগে আমরা জেনে নেই কোষ রসায়ন কি। বিজ্ঞানের যে শাখায় কোষের মধ্যে অবস্থিত জৈব পদার্থ বা উপাদানগুলোর গঠন, বর্ণনা এবং এদের গাঠনিক বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়, সেটাই হচ্ছে কোষ রসায়ন। এটাকে আমরা বলতে পারি প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি বা জৈব রসায়ন। একটি কোষের মধ্যে জৈব ও অজৈব উপাদান থাকে। অজৈব উপাদান হচ্ছে পানি, যেটা কোষের মধ্যে প্রায় 90%, আর জৈব উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এনজাইম ও অন্যান্য পদার্থসমূহ আছে। তো আজকে প্রথমেই আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ। কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তাহলে কার্বোহাইড্রেট হতে গেলে সেখানে আমরা কি কি পাবো? কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। এদের একটা অনুপাত থাকবে 1:2:1। কিভাবে? দেখো, গ্লুকোজের সংকেত C6H12O6, এটাকে অনুপাতে প্রকাশ করে দেখো 1:2:1। কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম পাবো, যেখানে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত মিলবে না। বলো তো এটা কিসের সংকেত? সুক্রোজ বা চিনি। দেখো এখানে কার্বন, হাইড্রোজেনের, অক্সিজেনের অনুপাত কিন্তু 1:2:1 হয়নি। এগুলো হচ্ছে ব্যতিক্রম। তো এখানে আমরা জানলাম যে কার্বোহাইড্রেট কি, সংক্ষেপে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগটা হচ্ছে কার্বোহাইড্রেট। এছাড়াও এটাকে আমরা আরও অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি। তার আগে কিছু কথা বলি। আমরা জানি যে কোনো যৌগের নামকরণ করতে গেলে তার কার্যকরী মূলকের প্রয়োজন হয়। CHO-তে আমরা কি বলি? অ্যালডিহাইড। CO-তে কিটোন, COOH-তে কার্বক্সিল মূলক, OH-তে হাইড্রক্সিল মূলক। তো এইগুলো কোনো যৌগের মধ্যে বসে সেই যৌগটার নামকরণ করা হয়। তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এটা যদি ব্যবহৃত হয় তাহলে বলি আমরা অ্যালডিহাইড, এটা যদি ব্যবহৃত হয় তাহলে বলি আমরা কিটোন, আর যদি OH থাকে তাহলে সেটাকে বলি হাইড্রক্সিল মূলক। এখন বলতে পারি আমরা যে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে অনেকগুলো হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে কার্বোহাইড্রেট বলে। অথবা ওই যৌগটাকে বা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগটাকে হাইড্রোলাইসিস করলে বা আদ্র বিশ্লেষিত করলে অ্যালডিহাইড বা কিটোন ও হাইড্রোক্সিল মূলক উৎপন্ন হয়, সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন এখানে আরেকটা কথা আছে যে কার্বোহাইড্রেটের উৎপত্তি। কার্বোহাইড্রেট শব্দটির উৎপত্তি হচ্ছে হাইড্রেটস অফ কার্বন থেকে, যার অর্থ হচ্ছে কার্বনের জলায়ন। যার অর্থ কি? কার্বনের জলায়ন। এখানে এক অণু কার্বন ও এক অণু পানি যুক্ত হয়ে কার্বোহাইড্রেট গঠিত হয়েছে। কার্বনের জলায়নকে আমরা আরেকটাভাবে প্রকাশ করতে পারি যে
মানব দেহে জ্বালানি শক্তিটা কে প্রদান করে? কার্বোহাইড্রেট। আমাদের শরীরে যে শক্তিটা আছে, আমরা যে কাজ করি, তারপরে খেলাধুলা করি, বই পড়ি, এই এনার্জিগুলো কোথা থেকে আসে? কার্বোহাইড্রেট থেকে আসে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো খেলে আমাদের পেশিতে শক্তি সঞ্চয় হয়, যকৃতে শক্তি সঞ্চয় হয়, সেগুলো আস্তে আস্তে আমাদেরকে এনার্জি দেয়। এখন এই কার্বোহাইড্রেটের আরেকটা কথা আছে যে ডেরিভেটিভস বা কার্বোহাইড্রেটের জাতকসমূহ। তাহলে কার্বোহাইড্রেটের জাতকসমূহ কি? একটা যৌগ গ্লুকোজ, একটা যৌগ হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজের সঙ্গে অন্য যে কোনো একটা গ্রুপ যদি যুক্ত হয়, মনে করো এখানে একটা গ্রুপ যুক্ত হলো পি, ফসফেট, তাহলে এটাকে আমরা বলতে পারি 6 নম্বর শিডিউলে যদি যুক্ত হয় তাহলে এটাকে আমরা বলতে পারি গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এই যে একটা নতুন যৌগ হলো, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের জাতকসমূহ। এক কথা, কার্বোহাইড্রেটের শাখা শিকড়ের বা শিকড়ের মধ্যে হাইড্রোক্সিল মূলকের এখানে এই হাইড্রোজেনটা উঠে গিয়ে এর সঙ্গে যে কোনো গ্রুপ যুক্ত হয়ে যে নতুন যৌগটা গঠন করে, সেটাই হবে ডেরিভেটিভস অফ কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেটের জাতক। তাহলে কার্বোহাইড্রেটের জাতকসমূহ আমরা বুঝলাম যে যে কোনো একটা গ্রুপ যুক্ত হয়ে যখন নতুন যৌগ উৎপন্ন হবে, সেটাই হবে ডেরিভেটিভস অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন পড়ব আমরা। কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশনের পড়ার ক্ষেত্রে প্রথমে যেটা আছে স্বাদের উপর ভিত্তি করে, স্বাদের উপর ভিত্তি করে এটাকে ভাগ করা হয়েছে 2 ভাগে। একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নন সুগার। সুগার, নন সুগার। তাহলে সুগার আমরা সবাই জানি চিনি। চিনিটাকে যদি সামনে রেখে আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখি, দেখো সুগার স্বাদে মিষ্টি, তারপর কি বলতে পারি? সাদা, দানাদার। তারপর কি বলতে পারি? পানিতে দ্রবণীয়। 3টা বৈশিষ্ট্য আমরা পাইলাম। এক্সাম্পল কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে সুক্রোজ। এখন সুগারের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, তার অপোজিট বৈশিষ্ট্যগুলোই হবে নন সুগার। তাহলে সুগারের বৈশিষ্ট্য আমরা পড়লাম যে স্বাদে মিষ্টি, এখানে কি হবে? স্বাদে মিষ্টি নয়। তারপরে পড়লাম সাদা দানাদার, এখানে কি বলবো? সাদা অদানাদার। তারপরে আমরা ওখানে দেখলাম যে চিনি পানিতে দ্রবীভূত হয়, কিন্তু এখানে নন সুগারগুলো পানিতে অদ্রবণীয়। তাহলে এগুলো কিসে দ্রবণীয়? বিভিন্ন প্রকার অ্যালকোহল, ইথার ইত্যাদি দ্রবণে এরা দ্রবণীয়। উদাহরণ কি হবে? সেলুলোজ, সেলুলোজ, স্টার্চ, তারপরে গ্লাইকোজেন। তোমরা এই উদাহরণগুলো মনে রাখবে যে নিম্নের কোনটি সুগার, কোনটি নন সুগার। ক্লিয়ার? এবার আসি রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। তাহলে রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন হবে 4টা। একটা হবে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। তারপরে হবে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। 3 নম্বর হবে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। 4 নম্বর হবে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। তবে রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা 3 থেকে 10টি। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা হচ্ছে 3 থেকে 10টি। এখন আমরা যদি
লিখি 3 থেকে 10 ট্রাইওস, ট্রাইওস। তাহলে কার্বনের সংখ্যা যদি 3 হয় তাহলে এটাকে আমরা বলি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, 3 কার্বন বিশিষ্ট। তোমাদের পরীক্ষায় আসে যে 3 কার্বন বিশিষ্ট দুটি মনোস্যাকারাইডের নাম লেখো। তো 3 কার্বন বিশিষ্ট দুটি মনোস্যাকারাইডের নাম লিখবো আমরা কিভাবে? দুটি কার্যকরী মূলক নিয়ে, একটা হবে অ্যালডিহাইড মূলক নিয়ে আর একটা হবে কিটোন মূলক নিয়ে। ট্রাইওস 3 কার্বন বিশিষ্ট আমরা এখন দুটি মনোস্যাকারাইডের নাম লিখব, একটা অ্যালডিহাইড দিয়ে আর একটা হচ্ছে কিটোন দিয়ে। তো যখন কার্যকরী মূলক অ্যালডিহাইড দিয়ে আমরা যৌগের নাম লিখব তখন অ্যালডিহাইড মূলকটা সবসময় কার্বনের 1 নম্বর শিকলে থাকে, আর যখন কিটোন দিয়ে যৌগ তৈরি করব তখন এই কার্যকরী মূলকটা থাকবে সবসময় কার্বনের 2 নম্বর শিকলে। এখন বাকি হাতগুলো আমরা পূরণ করব। তিন কার্বন বিশিষ্ট দুটি মনোস্যাকারাইডের আমরা পেয়ে গেলাম যৌগ। এখন নাম লিখব, যেহেতু এটা অ্যালডিহাইড তাহলে এটা নাম হবে গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড। তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইডের নাম হলো গ্লিসারালডিহাইড, আর একটা হবে কিটোন দিয়ে যেটা তৈরি করলাম এটা হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে ট্রাইওস 3 কার্বন হবে, আর একটা হচ্ছে অবশ্যই দুইটা অ্যালডিহাইড, একটা অ্যালডিহাইড একটা কিটোন হবে, দুটা কার্যকরী মূলক দিয়ে দুটো যৌগের নাম আলাদা আলাদা। আর এখানে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত দেখো 3 কার্বন বিশিষ্ট। ওয়ান ইস টু 2:1। এবার আসো 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তাহলে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা 4টা কার্বন নিব। চার হলে টেট্রোস, কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। 1 2 3 4, 1 2 3 4। অবশ্যই অ্যালডিহাইড কিটোন তোমরা জানো যে 2 নম্বর শিকলে কিটোন, 1 নম্বর শিকলে অ্যালডিহাইড। বাকি হাতগুলো পূর্ণ করে দেই। চার কার্বন বিশিষ্ট এই মনোস্যাকারাইডের এখন নাম দেব আমরা ইরিথ্রোস, এটার নাম হবে এরিথ্রোলোজ। টেট্রোস 4 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট দিয়ে আমরা যে যৌগটা তৈরি করলাম সেটা হচ্ছে ইরিথ্রোস আর একটা হচ্ছে ইরিথ্রোলোজ। এবার 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন হলে কি হবে? এখানে পেন্টোস, 5 কার্বন বিশিষ্ট। কার্বন আর হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত একই হবে, তাহলে কার্বন পেন্টোস। কার্বনের সংখ্যাটা এই জায়গাটায় রাইবোস, 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা পাইলাম আমরা রাইবোস। এই রাইবোস শর্করাটা খুবই গুরুত্বপূর্ণ। কোথায় থাকে? আরএনএতে থাকে। তাহলে রাইবোস শর্করাটা কোথায় পাওয়া যায়? আরএনএতে। এখন কিটোন দিয়ে আমরা তৈরি করব
রাইবুলোস, রাইবুলোস। এখানে 5 কার্বন বিশিষ্ট দুটো শর্করা পাইলাম, একটা হচ্ছে রাইবোস আর একটা হচ্ছে রাইবুলোস। তোমাদের ছোট্ট একটা কোশ্চেন দেই যে রাইবোস ও ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য লিখো। পার্থক্য লিখো। পেন্টোস শর্করা দুটাই, রাইবোস এখানে দেওয়া আছে আর ডিঅক্সিরাইবোস কোথায় পাওয়া যায়? তোমরা অবশ্যই জানো ডিঅক্সিরাইবোসটা থাকবে ডিএনএতে। কোথায় থাকবে? ডিএনএতে থাকবে। একই জিনিস রাইবোস আর ডিঅক্সিরাইবোস 2 নম্বর শিকলে শুধু এখানে অক্সিজেনটা অ্যাবসেন্ট থাকবে, তখনই এটা হয়ে যাবে ডিঅক্সিরাইবোস, যেটা পাওয়া যাবে ডিএনএতে। তোমরা 2 মার্কের জন্য এই কোশ্চেনটা পড়ে রাখবে যে রাইবোস হচ্ছে কোথায় পাওয়া যাবে? আরএনএতে, আর ডিঅক্সিরাইবোস ডিএনএতে। রাইবোজের ক্ষেত্রে দেখো এখানে সুন্দর করে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এর অনুপাতটা 1:2:1 হয়েছে, কিন্তু ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে যখন এখানে একটা অক্সিজেন অ্যাবসেন্ট থাকবে তখন কিন্তু আর এই অনুপাতটা মিলবে না। এখানে আমি একটা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাতের একটা ব্যতিক্রম এক্সাম্পল দিলাম, যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত কত? তোমরা বলবে 1:2:1। তো এমন একটা যৌগের নাম বলো যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত ব্যতিক্রম। তখন কি বলবা? ডিঅক্সিরাইবোস। কয় নম্বর শিখলে থাকলো? অ্যাবসেন্ট 2 নম্বর শিখলে। ঠিক আছে, এখন এরপরে আসবো 6 কার্বন বিশিষ্ট। তো 6 কার্বন বিশিষ্টর ক্ষেত্রে 6 কার্বন হলে কি হবে? হেক্সোস। 6 কার্বন বিশিষ্ট যৌগটাকে কি বলা হবে? হেক্সোস। 6 কার্বন বিশিষ্ট। তাহলে কার্বনের সংখ্যা এখানে 6, 12। 6 কার্বন বিশিষ্ট যৌগ আমরা জানি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট। গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ অ্যালডিহাইড মূলক দিয়ে দেখো 6 কার্বন বিশিষ্ট আমরা একটা যৌগ পেলাম, সেটার নাম হচ্ছে গ্লুকোজ। এটার নাম হচ্ছে গ্লুকোজ। এটা অ্যালডিহাইড মূলক দিয়ে আমরা যৌগের নাম লিখলাম। তো এবার কিটোন মূলক দিয়ে একটা যৌগের নাম লিখি। তো কিটোন দিয়ে একটা যৌগের নাম হবে কি? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট। 6 কার্বন বিশিষ্ট দুটি যৌগের নাম গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তোমরা পার্থক্য পড়বে গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্য কোথায়। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে এদের কার্যকরী মূলকের পার্থক্য। কি পার্থক্য? গ্লুকোজের ক্ষেত্রে কার্যকরী মূলক অ্যালডিহাইড, এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যালডোহেক্সোস। আর এখানে দেখো কার্যকরী মূলক রয়েছে কিটোন, এখানে বলা হয়েছে কিটোস বা কিটোহেক্সোস, যেহেতু 6 কার্বন বিশিষ্ট এবং হেক্সোজের অন্তর্ভুক্ত। তাহলে সুন্দর এটা ক্লিয়ার এই বিষয়টা। এবার আসবো 7 কার্বন বিশিষ্ট। 7 কার্বন বিশিষ্ট হলে এখানে হবে হেপ্টোজ। 7 কার্বন বিশিষ্ট। 7 কার্বন বিশিষ্ট 7 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে 7 বলতে অবশ্যই তোমাদের কি করতে হবে? 7টা কার্বন দিতে হবে।
7 7 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে 7 কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আগে অ্যালডিহাইড দিয়ে আমরা একটা যৌগ তৈরি করি। অ্যালডিহাইড দিয়ে 7 কার্বন বিশিষ্ট যৌগ। 7 কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে দেখো আমাদের কার্বন সংখ্যা 1 2 3 4 5 6 7, আমরা 7টা কার্বন পেয়েছি। এবার হাইড্রোজেন কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমাদের হাইড্রোজেনের সংখ্যা মিলে গেছে 14। তারপর অক্সিজেন দেখো 1 2 3 4 5 6 7। এখন এই যৌগটাকে আমরা ছোটোভাবে লিখব। কিভাবে? যাতে খুব তাড়াতাড়ি হয়, যে সমজাতীয়। এখানে সমজাতীয় কোনগুলো? 1 2 3 4 5, এটাকে আমরা ব্র্যাকেটের সাহায্যে লিখতে পারি। CH2OS। তাহলে 5 6 7, যৌগটার নাম কি? সিউডোহেপ্টোস। যৌগটার নাম কি হলো? সিউডোহেপ্টোস। যদি কিটোন দিয়ে তৈরি করো তাহলে কি হবে? সিউডোহেপ্টোলোস। আমি নামটা লিখে দেই, তোমরা শিকলটা তৈরি করবে। সিউডোহেপ্টোলোস। লোস যেখানে হবে অবশ্যই বুঝতেছো এখানে কি আসবে? কিটোনমূলক আসবে। আর শিকলটাকে এভাবে ছোট করতে পারবে। লম্বায় লিখলে অনেক বড় হচ্ছে, আমরা এইভাবে সংক্ষেপে লিখব যে CHOS CH2OS, এটার নাম হলো সিউডোহেপ্টোস। এখানে অ্যালডিহাইড মূলক থাকার কারণে। আর যখন সিউডোহেপ্টোলোস তোমরা লিখবে, সেখানে যেহেতু 2 নম্বর শিকলে এখানে 2 নম্বর শিকলে কিটোনমূলক থাকবে। তো কিটোনমূলক যদি এখানে চলে আসলো, একটা কার্বন বের হয়ে আসলো, তখন এখানে কি হবে? এখানে 4 হবে। তো কিটোন দিয়ে তৈরি আমরা যে যৌগটা পাইলাম সেটার নাম হচ্ছে সিউডোহেপ্টোলোস। এবার আসো অক্টোস। অক্টোস বলতে কি বোঝাচ্ছে? 8 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 8। তাহলে কার্বনের সংখ্যা কত হবে এখানে? 8। অক্সিজেন কত হবে? 8। হাইড্রোজেন কত হবে? 16। তাহলে 8 কার্বন বিশিষ্ট। 8 কার্বন বিশিষ্ট এটাকে যৌগটার নাম আমরা এখন লিখব। আট কার্বন বিশিষ্ট। তাহলে এখানে আমরা লিখব যে গ্লুকোঅক্টোস। 8 কার্বন বিশিষ্ট যৌগের নাম হচ্ছে গ্লুকোঅক্টোস। কখন গ্লুকোঅক্টোস দিবা? যখন অ্যালডিহাইড থাকবে। আর যখন কিটোন থাকবে তখন কি হবে? গ্লুকোঅক্টোলোজ। কিভাবে সংক্ষেপে লিখতে হবে এটা আমি দেখাই দিয়েছি। অ্যালডিহাইড দিয়ে এভাবে সংক্ষেপে লিখবা, কিটোন দিয়ে এভাবে সংক্ষেপে লিখবা, অ্যালডিহাইড দিয়েও তো দেখাই দিয়েছি। এবার ননোজে কি হবে? 9 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 9 কার্বন। এখানে কার্বনের সংখ্যা হবে 9, অক্সিজেনের সংখ্যা হবে 9, হাইড্রোজেনের সংখ্যা হবে 18। তাহলে 9 কার্বন বিশিষ্ট। একই জিনিস অ্যালডিহাইড আর কিটোন দিয়ে তৈরি করতে হবে। অ্যালডিহাইড আর কিটোন দিয়ে
তৈরি করতে গেলে যৌগের নাম হবে গ্লুকোননোজ। গ্লুকোননোজ। এটাতে কার্যকরী মূলকটা কি আসতেছে? CHO। আর যদি কিটোন মূলক দিয়ে হয় গ্লুকোননোলোজ, তাহলে এখানে কার্যকরী মূলকটা আসতেছে কি? কিটোন মূলক। এরপরে 10 কার্বন বিশিষ্ট 10 কার্বন বিশিষ্ট যৌগটিকে বলা হচ্ছে, আগে লিখি 10 কার্বন হবে ডেকোস। তাহলে কত? এখানে হবে 10, কার্বনের সংখ্যা হবে 10, অক্সিজেন 10, এটা হবে 20। অ্যালডিহাইড দিয়েই গঠিত যৌগ, কিটোন দিয়েই গঠিত যৌগ, এখানে শুধু হবে গ্লুকোডেকোজ। খুবই সহজ, ডেকোজ। আর এখানে গ্লুকোডেকোলোজ 10 কার্বন বিশিষ্ট। তো এই শিকলগুলো তোমরা সুন্দর করে সংক্ষেপে লিখবে। একটা দেখাই দিই লাস্টে, পয়েন্ট 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অ্যালডিহাইড দিয়ে সর্বশেষ যেটা হবে CH2OH। বাকি হাতগুলো বুঝতেইছো, HCOH, 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 HC, OH। তো এত বড় শিকল লিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমরা এটাকে সংক্ষেপে সুন্দর করে লিখব। CHO, দেখো সমজাতীয় কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সংক্ষেপে আমরা এইরকম করে লিখব যে গ্লুকোডেকোজ 8, 9, 10। আমাদের অনুপাত হলো 1:2:1। আর এটাকে যদি কিটোন দিয়ে লেখো গ্লুকোডেকোলোজ, খুবই সহজ। এখানে কি হবে? CH2OH 2 নম্বর শিকলে যেহেতু কার্যকরী মূলকটা আছে, আর সমজাতীয় যৌগের ক্ষেত্রে কি হবে? ওই জায়গাতে 7 হবে, CH2OH গ্লুকোডেকোলোজ। তাহলে আমরা মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশনটা জানলাম। পরবর্তী ক্লাস থাকবে ডাইস্যাকারাইড নিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।